গুড মর্নিং বন্ধুরা। বুদ্ধ গয়ায় এক অলসতা ভরা সকালে সকলকে জানাই স্বাগত। সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের চারিপাশটা একটু ঘুরে দেখতে। আর এই ঘুরতে ঘুরতে সামনেই একটা স্ট্রিট ফুড চোখে পড়েছে, নতুনত্ব লিট্টি ভাজা। এটা দিয়েই সারবো আজকে সকালের ব্রেকফাস্টটা। আর এই যে আমাদের হোটেলের নিচে থাকা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সারছে আমার বন্ধুরা। এরপরেই বেরিয়ে যাব রাজগীরের উদ্দেশ্যে। আমাদের অটো বাইরে দাঁড়িয়ে ছিল, আমরা উঠে পড়েছি। এতে করে যাব গয়া অবধি। সামনে ফল্গু নদীর পেছনেই পাহাড়। একটু দেখি জুম করে পাহাড়টাকে দেখানো যায়। আমরা এখন চলেছি ফল্গু নদীর পাশ দিয়ে। এই ফল্গু নদীতে কখনোই বেশি জল থাকে না, দেবী সীতার অভিশাপের জন্য। আর দেবী সীতা এখানে দশরথকে পিণ্ডদান করেছিলেন, তাই মানুষজন এই গয়াতে আসে এই ফল্গু নদীর তীরে পিণ্ডদান করতে। গয়া স্টেশন থেকে 10 মিনিট দূরত্বে একটি ঘাট আছে, সেই ঘাটেতেই বেশিরভাগ মানুষ যায় পিণ্ডদানের জন্য। ওই যে দূরে মন্দির আর ঘাট দেখা যাচ্ছে, ওখানেই পিণ্ডদান করতে আসে মানুষজন। আর ওখানে আরেকটা সীতাকুণ্ডও আছে, কিন্তু আমরা দেরি হয়ে যায় আর ওখানে যাব না। গয়া অবধি আসতে আমাদের অটো ভাড়া পড়লো 200 টাকা। গয়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজগীরের উদ্দেশ্যে যাওয়া একটি বাসে আমরা সিট পেয়ে গেছি আর বসে পড়েছি। চললাম রাজগীরের উদ্দেশ্যে। এই বাসটি রাজগীর তারপরে নালন্দা হয়ে পাহাড়পুরির ওপর দিয়ে যাবে। তো আমরা রাজগীরে না নেমে একেবারে নালন্দায় নামবো। আগে নালন্দাটা দেখব, তারপরে সময় পেলে পাহাড়পুরি দেখে ফিরবো রাজগীরে। এই যে মন্দিরে ওঠার জন্য সেই সিঁড়ি দিয়ে পাহাড়ের ওপর চড়তে হবে। তাদের যাওয়ার ইচ্ছা যাচ্ছে সিঁড়ি দিয়ে পাহাড়ের ওপর। বাঁদিকে ডান দিকে দুদিকেই পাহাড় আর মন্দির। পাহাড়ের মধ্যখান দিয়ে যাচ্ছে রাস্তা। গয়া থেকে এই নালন্দা অবধি আমাদের বাস ভাড়া পড়লো মাথাপিছু 150 টাকা করে। এই বাস যেখানে নামিয়ে দিয়েছে তার উল্টো দিকে একটি হোটেল কাম রেস্টুরেন্ট আছে, আমরা সেটাতেই প্রবেশ করছি আজকের এই দুপুরের লাঞ্চ সারবার জন্য। লাঞ্চে নিয়েছি আমি ডিম আর ভাত, আর আমার বন্ধুরা নিয়েছে সবজি ভাত। বাস স্ট্যান্ড থেকে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের গেটের দূরত্ব ছিল হাঁটাপথে 10 মিনিটের মতন। তাও আমরা টোটো করে নিয়েছিলাম, টোটো ভাড়া নিয়েছিল 10 টাকা করে। ভিতরে প্রবেশ করতে টিকিট পড়ল 40 টাকা করে মাথা পিছু। এই ছবিগুলো আর আশেপাশের পরিবেশটা দেখলে বোঝা যায় যে আমাদের আর্কিওলজিস্টরা কতটা পরিশ্রম করে এই জায়গাটাকে এরকম গড়ে তুলেছে। ধ্বংসস্তূপের কী আকার ছিল আর এখন তাকে কী রূপ প্রদান করেছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে যে আপনি গাইড ছাড়াও এই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সমস্ত যাবতীয় তথ্য ইতিহাস যদি জানতে চান, এখানে যে স্ক্যান করার দিয়েছে, আপনি মোবাইলে স্ক্যান করলে সমস্ত পেজ মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। আপনি পিডিএফের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন, পড়তে পারবেন। একদম খুব সুন্দর ব্যবস্থা করা আছে এখানে। এই স্তূপ যে ইটগুলো দিয়ে তৈরি হয়েছিল, সেই ইটগুলো 2 ইঞ্চি চওড়া আর লম্বা প্রায় 8-10 ইঞ্চি করে আছে। দেখাবো কাছ থেকে। এই যে খুলে গেছে এখানে যে 2 ইঞ্চির মতন করে মোটা ইটগুলো। চীনা পরিব্রাজক হিউয়েনসাংয়ের বই থেকে যেটুকু জানা যায় যে তখনকার দিনে
এই পৃথিবী বিখ্যাত নালন্দায় বহু মানুষজন বিভিন্ন দেশ থেকে পড়াশোনা করতে আসতো। আর জ্ঞানের যেহেতু এটা ভাণ্ডার ছিল, তাই এখানে প্রচুর ছাত্রাবাস, বলতে গেলে পৃথিবীর প্রথম এরকম জায়গা যেখানে এত ছাত্রাবাস মানুষ থেকে জ্ঞান আরোহণ করতে পারত। আর সেই সময়কার শাসক বখতিয়ার খলজি গুরুতর ব্যাধিতে অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসা করতে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক 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 জ্ঞানী সেই সময়কার কবিরাজ আসে, কিন্তু তারা কোনোভাবেই সেই ব্যাধি ঠিক করতে পারে না। আর সেই সময় এই নালন্দা থেকেও জ্ঞানী যে বৈদ্যরাজ ছিল তারা গিয়েছিল চিকিৎসা করতে, কিন্তু খলজির একটা শর্ত ছিল যে তার হিন্দু মতে কোনো চিকিৎসা করা যাবে না, তাতে সে মরে গেলেও ঠিক আছে। তো তখন আর কি করে, তখন ওই নালন্দার যে বৈদ্য তিনি বলেছিলেন যে ঠিক আছে, আপনি রোজ 2 বার করে কোরআন পাঠ করবেন। তো সেই মতন বখতিয়ার খলজি প্রত্যেক দিন 2 বার করে কোরআন পাঠ করতো। এবং তিনি অসুস্থ ছিল, তাই কোরআন পাঠ করার সময় তার পাতা উল্টাবার সময় অনেক সময় মুখে হাত দিয়ে তারপরে পাতা উল্টাতে হতো। তো এইভাবে করতে করতে প্রায় মাসখানেক বাদে সে সুস্থ হয়ে যায়। এবং তারপরে সেই সুস্থ হওয়ার পরে সে কীভাবে সুস্থ হলো, এই খোঁজখবর করতে যখন এখানে আসে তখন জানতে পারে যে ওই পাতাতে ওষুধও লাগানো ছিল, বিভিন্ন রকমের ওষুধ লাগানো ছিল, যে ওষুধটা ওই পাতা উল্টানোর সময় তার মুখে যাওয়ার জন্য তার রোগ ভালো হয়ে গেছে। তো এতে তিনি খুশি না হয়ে প্রচণ্ড রেগে যান যে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে, তার সঙ্গে তাকে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আর সেই রাগে তিনি এই জ্ঞান ভাণ্ডারে প্রায় 90 লক্ষ বই একসঙ্গে পুড়িয়ে দেন, আর এই পুরো জায়গাটাকে ধ্বংস করে দেন তার সর্বশক্তি লাগিয়ে। আর তারপরে আর পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। আর এই এখন এই অবস্থা, যা ঘুরিয়ে দেখাবো আপনাদের। এগুলো সব ছাত্রাবাস বা হোস্টেল। আর বিভিন্ন রাজার আমলে যে নির্মাণ কার্য হয়েছে তার বিভিন্ন ইটেতে, কংক্রিটেতেই তার প্রমাণ রয়েছে, যেটা ইতিহাসবিদরা সমস্ত কিছু লিখে গেছেন, বলে গেছেন। বাপরে বাপ, বিশাল বড় এলাকা। দেখতেই থাকতে হবে। সব ছাত্রাবাস ছিল। পাশ দিয়ে বয়ে চলেছে নদী, একটু জুম করে দেখাবো। নদী বয়ে চলেছে ওখানে। বন্ধুরা, ইচ্ছা ছিল নালন্দা দেখে এখান থেকে 15 কিলোমিটার দূরে পাহাপুরীর জল মন্দির দেখতে যাওয়ার, কিন্তু এই অক্টোবর মাসে এত গরম যে আমার সঙ্গী সাথীরা আর কেউ যেতে ইচ্ছুক নয়। তাই আমরা সবাই চললাম রাজগীরে একটি হোটেলের উদ্দেশ্যে। তো আপনারা চাইলে এখান থেকে চলে যেতে পারেন পাহাপুরী। রাজগীর যাওয়ার জন্য এবারে বাসের পরিবর্তে আমরা অটো ধরে নিয়েছি, যার ভাড়া পড়ছে 30 টাকা পার হেড। রাজগীরে এখন মনের মতো পছন্দসই হোটেল দেখে বেড়াচ্ছি। এই হোটেলের রুমটায় ঢুকছি, বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে একটি টেবিলও আছে দেয়া, আর এই যে এসি আছে, সঙ্গে ফ্যানও আছে, এদিকে টিভি আছে। এবার দেখবো বাথরুমটা। বেসিন, কুমোর, ওকে, এদিকে গিজার, সব
সমস্ত কিছুই আছে, আর সেই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আছে। আর হোটেলের যেটা সবচেয়ে ভালো লাগছে যে বাইরে একটা খাবার জন্য টেবিল দেয়া আছে, আর বাইরে থেকেই রাস্তা, চারিদিকের ভিউটা খুব সুন্দর। আর উল্টো দিকেও এই হোটেলগুলোতেও আমরা দরদাম করেছি, মোটামুটি 800 টাকা থেকে সব শুরু, তবে দরদাম করলে আরও কমবে, কিন্তু রুম পছন্দ হয়নি বলে নিইনি। বন্ধুরা, রাতের ডিনার সেরে এবার বেরিয়েছি আমাদের হোটেল সামনে একটু ঘুরে দেখতে। তো আমাদের হোটেল থেকে মিনিট 5 দূরত্বেই রয়েছে বাস স্ট্যান্ড, আর 10 মিনিট দূরত্বে রয়েছে এই রাজগীর রেলওয়ে স্টেশনটি। গুড মর্নিং বন্ধুরা, এখনও সকাল 6টা বাজেনি, আর আমি চলেছি নেচার সাফারির টিকিট কাটবার জন্য। অনলাইনে টিকিট দেয়, কিন্তু সেটা 3 দিন পরের টিকিট পাবো। আজকের কারেন্ট ডেটে ঢুকতে গেলে মোটামুটি 6টা-7টার মধ্যে লাইন দিতে হবে, তো সেই লাইন দিতে চলেছি। বাজে এখন লাইনের জন্য লম্বা লাইন পড়ে গেছে, তারা অনলাইন কাটে না, এখন কেটে ঢুকবে। এখানে মানুষ আর বাঁদরে ব্যাগ কাড়াকাড়ির খেলা চলছে। একটা ব্যাগে খাবারের গন্ধ পেয়ে সেই ব্যাগটা খুলে সমস্ত খাবার বার করে এখন বাঁদরের দল খাবার খাচ্ছে, আর দলে দলে বাকিরা ছুটে আসছে ওই খাবারের গন্ধে। প্রত্যেক দিন 400টি করে টিকিট দেয়, অর্থাৎ এক একজনকে 4টি করে, মানে 100 জন করে লাইনে দাঁড়ানোর লোক টিকিট পাবে। 2 ঘন্টার প্রায় লাইন দেওয়ার পরে এসে এবার টিকিট পাওয়ার সময় হয়ে এসছে। টিকিট প্রাইস 150 টাকা পার হেড। এই ওয়াইল্ড লাইফ নেচার সাফারি ক্যাম্পাসটা পুরো ঘুরিয়ে দেখাবো একটু। খুব সুন্দর পরিবেশ, আর সেইরকম সুন্দর সাজানো গোছানো, গাছপালা থেকে মূর্তি, সমস্ত কিছু। এই গাড়িতে এই জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাবে গ্লাস বিচ পর্যন্ত। চললাম। এখানে গ্লাস বিচের জন্য টিকিট কাটতে হবে, যার মূল্য পড়বে 150 টাকা করে। এখানে বোর্ডে দেয়া আছে বিভিন্ন অ্যাক্টিভিটিতে কত কি প্রাইস পড়বে। হ্যাঁ, পায়ে সুইমিং কস্টিউম পরে নিয়েছি, এবার হ্যাঁ রে, এবার কাঁচের ওপর সাঁতার কাটবো। এই যে সাঁতার শুরু করে দিয়েছে ও গ্লাস বিচে। আমাদের নাম্বার এসে গেছে, বসাইছি সবার প্রথমে গ্লাস বিচে, গ্লাসের ওপর পা পড়ছে, ওটা শুরু হলো। মজা তো তখন লাগবে যখন মধ্যিখানটায় যাবো, যতক্ষণ না মধ্যিখানটায় আছি ততক্ষণ মজা নেই। মোটামুটি ঘেরা আছে বুক অব্দি। এই যে মধ্যিখানে এসে গেছি, নিচে পুরো ফাঁকা। ঘুরিয়ে রাখবো। গ্লাস বিচের শেষ প্রান্তে, আর এই যে শেষ প্রান্ত থেকে গ্লাসের ওপর একদম শূন্যে দাঁড়িয়ে আছি, একটা আলাদা অভিজ্ঞতা। একটা গ্লাস বিচ থেকে মিনিট খানেক দাঁড়াতে দিচ্ছে। এখান থেকে এবার যাবো সাসপেনশন বিচের দিকে, বোর্ডে দেখা আছে এই যে সাসপেনশন থেকে বিচের দিকে যাওয়ার রাস্তা। বাজারটা পুরো দু সাইডেই পুরো হোয়াইট টাইপ, খাদ্যা বেশি আছে বলে জাল দিয়ে ঘেরা আছে যাতে কেউ পড়ে না যায়। এরকম দুটো সাসপেনশন বিচ আছে। প্রথম সাসপেনশন বিচটায় উঠতে দিচ্ছে না, দ্বিতীয় সাসপেনশন বিচ আরও 100 মিটার সেখানে যেতে হবে।
এখানে সাসপেনশন ব্রিজটা হচ্ছে কাঠের। এতদিন আমি যেসব সাসপেনশন ব্রিজে চলেছি সেগুলো ছিল লোহার। টোটো সিস্টেম করে দিয়েছে, 20-40 টাকা নেবে আপ ডাউন। জিপ লাইন আর সাইক্লিং অবধি নিয়ে যাবে। আমরা জিপ লাইন সাইক্লিং যাবো না। আমার বাঁ সাইডেও ঘন জঙ্গল, ডান সাইডেও ঘন জঙ্গল, দু সাইডেই ঘন জঙ্গল, আর আমরা তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, অরিজিনাল ওয়াইল্ড লাইফের মজা নিচ্ছি। কোড়ো জঙ্গলে যাওয়ার রাস্তা, যার সাইডে এই যে মূর্তি রাখা রয়েছে, এদিকে একটা মূর্তি, এদিকে একটা মূর্তি, আর কোড়ো জঙ্গলে গেটটা দেওয়া আছে, বাঁশ দিয়ে ঘেরা আছে, অর্থাৎ যাওয়া যাবে না। নেচার সাফারি করতে করতেই 1টা বেজে গেছে, লাঞ্চের সময় হয়ে গেছে, তাই চলে এসেছি একটা রেস্টুরেন্টে কিছু খাবার খেতে। এই যে আমি ভাত, ডাল, তরকারি, সবজি নিয়ে নিয়েছি। এখানে একটা নতুনত্ব দেখলাম যে পানি ফল সেদ্ধ করে ছাড়িয়ে বিক্রি হচ্ছে, কেজি প্রতি 160 টাকা দরে। এখন আমি টিকিট কাউন্টার সামনে দাঁড়িয়েছি, আর এখানে শুধু 120 টাকা যে রোপোটা, তার টিকিটই পাওয়া যাচ্ছে 100 টাকার রোপো টিকিট নিয়ে, অর্থাৎ একটাই রোপো চালু আছে। ওই যে দেখা যাচ্ছে পিস পাগোদা বা শান্তি স্তূপা, ঘুরে দেখব চত্বরটা। গোল করে 1 চক্কর ঘুরে ফেললাম এই পিস পাগোদা, আর দেখালাম সমস্ত মূর্তি। রোপো বন্ধ থাকলে বা কোনো কারণে আপনি রোপোয় না চাপতে চাইলে এই সিঁড়ি দিয়েও আপনি উঠতে বা নামতে পারবেন। এই সিঁড়ি হচ্ছে, এটা হচ্ছে পায়ে হেঁটে ওঠার গেট। এই যে এই সিঁড়ি দিয়ে পায়ে হেঁটে উঠবে, আর ওই যে কত বড় ঘন্টা বা সাইডে একজন মানুষ চাপা পড়ে যাবে, ঘন্টার যা সাইজ। বন্ধুরা, দুপুর 3টে বেজে গেলে আর এই ঘোড়াকাটরা ঝিল যাওয়ার পারমিশন মেলে না। এখন 3টে বেজে গেছে, তাই আমি আর যেতে পারবো না। এই ঝিল দেখতে যাওয়ার জন্য যে 7 কিলোমিটার রাস্তা, সেটা জঙ্গলের মধ্যে দিয়ে পড়ে, তাই দুপুর 3টের পর আর যেতে দেওয়া হয় না। আর আমার জানা ছিল না বলে আমি আগে বৌদ্ধ স্তূপা করতে গেলাম, না হলে আমার এই ঝিল দেখা হয়ে যেত। এই ঝিল অবধি যেতে 7 কিলোমিটার রাস্তা যেতে আসতে ভাড়া নেয় টোটো 100 টাকা। তো আপনারা গেলে অবশ্যই এটা আগে দেখে নেবেন। বন্ধুরা, রাজগীরের দর্শনীয় সমস্ত স্থান এই 5 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। বন্ধুরা, জরুরি প্রয়োজনে আমি আজকেই ফিরে যাব কলকাতায় বাস ধরে। তো রাজগীর থেকে আমি বিহারে শরীফ যাব, আর বিহারে শরীফ থেকে কলকাতা ফেরার বাস ধরব। আমার এই বাসের বাস ভাড়া পড়েছিল 500 টাকা। তো চললাম বন্ধুরা কলকাতায়, দেখা হবে পরের ভিডিওতে।